রাজ্যপাল যেটা করতে চাইছেন সেটা অসাংবিধানিক, সেটা অগণতান্ত্রিক। দিলীপ ঘোষকে বানপ্রস্থে পাঠিয়ে দিয়েছে, আর সুকান্ত মজুমদারের সেই ওয়েটই নেই যাকে বিরোধী নেতা হিসেবে সুকান্ত মজুমদারকে মানাবে। তিনি সভাপতি যিনি ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গিয়েছেন, হাফ প্যান্ট পরা যদিও, তবু কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। কার্যত বিজেপি এই মুহূর্তে হেডলেস চিকেন, মুন্ডহীন মুরগি। যে আরও কোষাগারে টান পড়ছে, কারণ কেন্দ্রীয় সরকার তার ন্যায্য যে প্রাপ্য টাকা সেই টাকাটা দিচ্ছে না রাজ্যকে। মমতা ব্যানার্জির সরকার শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে বাজেট তৈরি করে না। যদি সেটাই হতো তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের যে 500 টাকা স্ল্যাবটা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে গতবার, তাহলে সেই কাজটা হতো না। মাতসন্যায় চালু করতে চাইছে রাজ্যপাল হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছেন? নরেন্দ্র মোদী অমিত শাহদের আমলে মণিপুর কার্যত একটা আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে ভারতবর্ষের মানুষ যেতে পায় না। বাজেট অধিবেশনের শুরুতেই ভাষণে কি বলা হবে সেই বিষয় নিয়েও রাজভবন এবং বিধানসভার মধ্যে, বা বলতে পারেন যে রাজ্যের মধ্যে একটি বিরোধিতা দেখা যায়। সর্বোপরি সমস্ত বিরোধিতা কাটিয়ে ইতিমধ্যে ভাষণ দিয়ে অধিবেশন শুরু হতে চলেছে বাজেট নিয়ে। এই বিষয় নিয়ে কি বলবেন? না, প্রথা অনুযায়ী রাজ্য সরকার তারা ড্রাফট করে পাঠায় রাজভবনে। নিয়ম অনুযায়ী রাজ্যপাল বাজেট অধিবেশনের শুরুতে তার নিজের ভাষণে রাজ্যের পক্ষ থেকে যে ড্রাফটটা পাঠানো হয় সেই ড্রাফটটাই সেখানে পাঠ করেন। এটাই কনভেনশন। এই ড্রাফটে কোনো এদিক ওদিক করার ক্ষমতা সাংবিধানিকভাবে রাজ্যপালেরও নেই। রাজ্যপাল যেটা করতে চাইছেন সেটা অসাংবিধানিক, সেটা অগণতান্ত্রিক। কারণ এই ড্রাফটে যতটুকু সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ রয়েছে, তাতে গোসা হয়েছে রাজ্যপাল বাবুর। কোন কেন্দ্রীয় বঞ্চনা? যে কেন্দ্রের সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে, বাধ্য হয়ে মমতা ব্যানার্জির সরকারকে 100 দিনের টাকা নিজের ফান্ড থেকে দিতে হয়েছে। যে কেন্দ্রীয় সরকার বাংলার গরিব মানুষের মাথার ছাদকে বন্ধ করে রেখেছিল, গত ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার তার নিজের ফান্ডের টাকা থেকে টাকা বরাদ্দ করছে, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্র্যান্ট টাকাটা আসার কথা সেই টাকা তারা দেয়নি। তো কেন্দ্র বঞ্চনা করবে, অথচ বাজেটে বলা যাবে না যে কেন্দ্র বঞ্চনা করেছে। এই কোন ধরনের মাতসন্যায় চালু করতে চাইছে রাজ্যপাল হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছেন? অথচ এই রাজ্যপালই, মনে থাকবে আপনার, 2023 সালে যখন আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিলাম 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর, সেই সময় দিল্লির রাজঘাট থেকে মহাত্মা গান্ধী সমাধিস্থলে বসে আমরা মৌন প্রতিবাদ করছিলাম। সেই সময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত ধাক্কা মারতে মারতে তুলে দেওয়া হয়েছিল। আমাদের সাংসদদের আক্রমণ করা হয়েছিল। সাকেত গোখেল থেকে শুরু করে, মহুয়া মৈত্র থেকে শুরু করে, আমাদের রাজ্যের মন্ত্রী বীরবা হাসদা থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রী সাংসদদের, আমরা যারা উপস্থিত ছিলাম, কেউ জনপ্রতিনিধি, কেউ বিধায়ক, কেউ সাংসদ, প্রত্যেককে আক্রান্ত হতে হয়েছিল দিল্লি পুলিশ, অমিত শাহর পুলিশের হাতে। আমরা দেখেছিলাম সেদিনকে যে বীর বিপ্লবী গিরিরাজ সিং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন, তার মুরদ হয়নি যে অভিষেক ব্যানার্জির প্রশ্ন মুখোমুখি করবার, তিনি সেদিনকে আসেননি। তার দপ্তরে প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী দুপুরবেলা বিজেপির প্রতিনিধি দলের সাথে দেখা করে কথা বলেছিলেন, বিকেলবেলা বাথরুমের পাশের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের তিনি উত্তরগুলো দিতে পারতেন না, যে কেন বাংলা বঞ্চিত, কেন বাংলার মানুষের 100 দিন আবাসের টাকা আটকে রাখা হয়েছে। সেই কথা বাজেট প্রস্তাবনায় সরকার যখন নিজের ফান্ড থেকে টাকা দিচ্ছে, কেন্দ্রের টাকা দিচ্ছে না, সেই কথা সরকার উল্লেখ করতে পারবে না। এই যে নতুন ধরনের ফ্যাসিবাদ, এই যে নতুন ধরনের হিটলারতন্ত্র কায়েম করতে চাইছে রাজ্যপালকে দিয়ে, এটা শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, বিরোধী শাসিত সব রাজ্যে একই কাজ করছে। তামিলনাড়ুতে স্ট্যালিনের ওখানে একই কাজ করছে, কেরালায় সিপিএমের সরকার সেখানেও একই কাজ করছে। যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে সেখানে তারা এই একই পদ্ধতিতে রাজ্যের উপর খবরদারি করতে চাইছে। রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা আমাদের বলতে হচ্ছে না। রাজ্যপাল আসলে বিজেপিতে তো এখন কোনো সভাপতি নেই। ওই ট্রেনি সভাপতি যিনি ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গিয়েছেন, হাফ প্যান্ট পরা যদিও, তবু কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। কার্যত বিজেপি এই মুহূর্তে হেডলেস চিকেন, মুন্ডহীন মুরগি। তো হেডলেস চিকেন হয় যা হচ্ছে, রাজ্যপালকে রাজভবন সামলাবে না মুরলীধর লেন সামলাবে সেটা বুঝতে পারছে না। তো এতই যদি বিজেপি করার ইচ্ছে থাকে
তাহলে রাজভবনটা ছেড়ে দিক না, রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা, ওয়াকফ প্রপার্টি এরকমভাবে অর্থ ধ্বংস না করে ও মুরলীধর লেনে গিয়ে বা বিজেপির সল্ট লেকের অফিসে গিয়ে থাকলেই পারে। যদি সরাসরি বিজেপি করতে হয় রাজ্যপাল, তাহলে বিজেপি পার্টি অফিসে থাকা শুরু করুন, তাতে কোনো অসুবিধা নেই, তিনি থাকতেই পারেন, তার গণতান্ত্রিক অধিকার আছে দেশে। কিন্তু রাজ্যপাল হচ্ছেন সিলেক্টেড পোস্ট, ইলেক্টেড পোস্ট নয়। ইলেক্টেড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত অর্থনৈতিক প্রতিবন্ধকতার পরেও রাজ্যের মানুষের জন্য যেভাবে 100 দিনের টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেভাবে গরিব মানুষ যাদের মাথায় ঘর নেই তাদের আবাসের ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, সেটা তো সত্যিই প্রশংসনীয়। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে যে রাজ্যের আরও কোষাগারে টান পড়ছে, কারণ কেন্দ্রীয় সরকার তার ন্যায্য যে প্রাপ্য টাকা সেই টাকাটা দিচ্ছে না রাজ্যকে, সেটা উল্লেখ করা অপরাধ বাজেটে। রাজ্যপালের গায়ে লাগছে, কারণ রাজ্যপাল যে মানে খারাপ লাগাটা এইখানেই, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গটা টানলাম, তারপরে অভিষেক যখন ফিরে এসে রাজভবনের পাশে ধর্নায় বসেছিলেন, রাজভবনের গেট থেকে 150 মিটার 200 মিটার দূর মানে নিয়মটা ছাড়িয়ে তার বাইরে গিয়ে ধর্নায় বসেছিলেন, সেই সময় ধর্না চলার পরে 6 দিন ধর্না চলার পরে রাজভবনে রাজ্যপাল সময় দিয়েছিলেন সাক্ষাৎ করবার। প্রথমে তাও সময় দিচ্ছিলেন না, পালিয়ে গিয়েছিলেন নিজে কেরালায়, সেখান থেকে দিল্লি ঘুরে বেড়াচ্ছিলেন, সামনে ফেস করার সাহস ছিল না। তারপর দার্জিলিংয়ে গিয়ে উঠলেন, তবু রাজভবনে আসছিলেন না, তাই তো ভয় কিসের ছিল। তো ফাইনালি তারপর রাজভবনে এসে উনি সন্ধ্যাবেলা সব কথা শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাংসদদের প্রতিনিধি দল গিয়েছিল তাদের কথা শুনে রাজ্যপাল বলেছিলেন যে হ্যাঁ, এটা অন্যায় হয়েছে, রাজ্যের টাকাটা আটকে রাখা, আমি নিজে পার্সু করব প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে যাতে টাকাটা ছেড়ে দেওয়া হয়। আজ অবধি সেই টাকা ছাড়া হয়নি। উল্টে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কখনো ফোনে বলতে, কখনো মিডিয়ায় বলতে যে একটা ফোন করলে টাকা ছেড়ে দেবে। তার মানে টাকাটা যে ওদের কথার জন্য ছাড়ছে না সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। রাজ্যপাল তার নিজের দায়িত্ব পালন করেনি, কোথাও তার নিজের অপদার্থতা সামনে চলে আসবে বলেই এই পদক্ষেপ কিনা রাজভবনের, আমার জানা নেই। পশ্চিমবঙ্গের রাজনীতির যারা চর্চা করেন তারা নিশ্চয়ই সে কথা বলতে পারবেন। দাদা, আমরা দেখলাম কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে এবং সেক্ষেত্রে আজকে থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, একদম এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রয়েছে। 26-এ আমরা জানি পরবর্তী ইলেকশন রয়েছে, সেখানে দাঁড়িয়ে বাজেট ঠিক ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে? কারণ আমরা জানি যে এই কেন্দ্রীয় বাজেটের পরেই দিল্লি ইলেকশনে তার প্রভাব দেখা গেছে, চলতি বছরে রয়েছে বিহার ইলেকশনও, এবং আমাদের এই রাজ্যে যে পূর্ণাঙ্গ বাজেট শুরু হতে চলেছে, সেই বাজেটের ক্ষেত্রে কতটা প্রভাব আগামী 26-এ ইলেকশনে পড়বে সেটাও যেমন নজর পড়ার মতন। কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে ইতিমধ্যে বিরোধী দলনেতারা তারাও কিন্তু নিজেদের যে সাংসদ মাফ করবেন যাদের বিধায়করা রয়েছে তাদেরকে নিয়ে একটি বৈঠক শুরু করছেন। সেই বৈঠকে মানে কি মনে হয় কতটা প্রভাব ফেলতে পারে? কারণ অনেকটা আশাবাদী হয়ে রয়েছে রাজ্য বিজেপি যে 26-এর লড়াইতে তারা জিততে পারবে। দেখুন, মমতা ব্যানার্জির সরকার তো দিল্লির সরকার নন। মমতা ব্যানার্জির সরকার শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে বাজেট তৈরি করেন না। যদি সেটাই হতো তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের যে 500 টাকা স্ল্যাবটা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে গতবার, তাহলে সেই কাজটা হতো না, কারণ বিধানসভার ভোট তো ছিল না গতবার। বা একাধিক জনমুখী প্রকল্প সেগুলো ঘোষিত হতো না। তো খুব স্বাভাবিকভাবেই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে সবুজ সাথী, বহু প্রকল্প হয় ঘোষিত হয়েছে বা এনহ্যান্সড হয়েছে, দেখা যাবে সেই বছর বা পরের বছর কোনো ভোট ছিল না, এরকম বহু ঘটনা ঘটেছে। তাই শুধুমাত্র ভোটের দিকে তাকিয়েই যে বাজেট হয় তা নয়। তবে হ্যাঁ, এটা সত্যি কথাই, যে কোনো সরকারই চাইবে যে সে 5 বছর কাজ করলে সেই ডিভিডেন্ডটা যেন সে তার ভোটের মাধ্যমে তার ঘরে তুলতে পারে। এটা তো খুব স্বাভাবিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে 5 বছর মানুষের জন্য সরকার কাজ করবে আর সেই মানুষ তাকে নির্বাচিত করবে, এটা যে কোনো সরকারেরই প্রত্যাশা থাকে। সেই দিক থেকে দেখতে গেলে যে কেন্দ্রীয় সরকারের বাজেট মানুষকে দিশা দেখাতে পারেনি, রাজ্য বাজেট নিশ্চিতভাবে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রো পিপল বাজেট হবে, এইটুকু আশা করাই যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতবারই বাজেট হয়েছে, এটা ওই সিপিএমের জামানার ওই ঘাটতিশূন্য বাজেটের বুলি গল্প নয়। বছরের পর বছর ঘাটতিশূন্য বাজেটের গল্প দিয়ে যেদিন বামফ্রন্ট সরকার চলে গিয়েছিল 2,00,000 কোটি টাকা দেনা পশ্চিমবঙ্গের মানুষের উপর রেখে গিয়েছিল। যদি ঘাটতি শূন্যই বাজেট হয়ে থাকে তাহলে দেনাটা এলো কোত্থেকে? মমতা ব্যানার্জির সরকার তারা রিয়েলিস্টিক, তারা বাস্তবের মাটিতে পা রেখে কাজ করেন, তার সাথে সাথে গরিব মানুষের মান উন্নয়নের জন্য কাজ করেন সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে। আমার ধারণা এই বাজেটে সামাজিক প্রকল্পগুলোর ক্ষেত্রে বরাদ্দ আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আবাস যোজনা, 100 দিনের কাজ, যেগুলো প্রান্তিক মানুষের হাতে অর্থের যোগান দেয়,
নিশ্চিতভাবে এই সরকারের প্রায়োরিটি সেই দিকেই থাকবে, কারণ মমতাদি সবসময় বলেন তার রাজনীতি হচ্ছে প্রো পিপল রাজনীতি, মানুষের জন্য। বিরোধীরা তো বলছে যে তারা মানে এবার যে কেন্দ্রীয় বাজেটের ফলাফলকে তারা যে দিল্লি ইলেকশনকে দেখাচ্ছেন ফলস্বরূপ, সেই ক্ষেত্রে তারা বলছেন যে দিল্লি ইলেকশনে বাজেট নিয়ে কিছু হয়নি। দিল্লি ইলেকশনে আপের সাথে কংগ্রেসের যদি জোট হতো বিজেপি গোহারা হারতো। ওখানে ভোটটা দুভাগে ভাগ হয়েছে, তাই বিজেপি জিতেছে, নেপোয় দই মেরেছে, তার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই। বাজেটে গরিব মানুষের জন্য কোনো কথা নেই। কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড়। আপনি 12 লক্ষ টাকা আয় করেন, মাসে 1 লক্ষ টাকা আয় করেন, কটা মানুষ আয় করেন? আপনি করতে পারেন হয়তো মাসে 2 লক্ষ 5 লক্ষ টাকাও করতে পারেন, কিন্তু দেশের 93% মানুষ তারা মাসে 1 লক্ষ টাকা আয় করার কথা স্বপ্নেও ভাবতে পারে না। বরঞ্চ দেশের অধিকাংশ মানুষ, সরকারের সমীক্ষা বলছে যে শহরাঞ্চলে 1900 টাকা এবং গ্রামাঞ্চলে 1600 টাকা হলে তাকে গরিবই বলা যাবে না। মানে গরিবের সংজ্ঞা পাল্টে দেওয়ার জন্য যেভাবে বেঞ্চমার্ক তৈরি করেছে এই অপদার্থ সরকার, কেন্দ্রীয় সরকার, তাতে গ্রামে 1600 টাকা, 1600 টাকায় দুবেলা নুন ভাত খাওয়া হবে না আজকের দিনে দাঁড়িয়ে যা অবস্থা। আর শহরে 1900 টাকা, এটা হচ্ছে দরিদ্রের সংজ্ঞা তৈরি করেছে অ্যাজ পার SBI রিপোর্ট কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের পুরোটাই ধাপ্পাবাজিতে চলছে। 12 লক্ষ টাকা আয় বছরে কজন মানুষ করেন? 93% মানুষ এই তালিকার মধ্যেই আছেন, অর্থাৎ এদের বাজেটে এলো কি গেল কিছু যায় আসে না। 7% ভোটে তো বিজেপি জিততে পারতো না দিল্লি। 93% মানুষ ওদের বিপক্ষেই ভোট দিত। এখানে বিরোধী ভোটটা ভাগাভাগি হয়েছে বলে যেরকম হরিয়ানা হাতছাড়া হয়েছে, তেমনি দিল্লি হাতছাড়া হয়েছে। যদি বিরোধী ইন্ডেক্স, অপোজিশন ইন্ডেক্স যদি ইউনাইটেড থাকতো, বিজেপি দুটো রাজ্যেই হারতো গোহারা। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে আজকে অধিবেশন শুরু হওয়ার পূর্বে মুখ্যমন্ত্রী যেখানে নিজের বিধায়কদের নিয়ে যে বৈঠক করেন, সেখানে আরও একটি বিষয়ে তিনি নজর দিয়েছেন, সেই যে 26-এর ভোটে 2/3 ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আমার তো মনে হয় আরও বেশি ভোটে জয়ী হবে। 294টা আসন, 2/3 মানে 200-র বেশি। 2/3 মানে আপনি ধরুন ওই কম বেশি 205টার কাছাকাছি আসন। আমার ধারণা 205 নয়, 205 নয়, ওটা 250 হবে। 250-র বেশি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। 2/3 বেশি, আমার ধারণা 3/4 বেশি আসনে এবার তৃণমূল কংগ্রেস জয়ী হবে। কারণ এ রাজ্যে কোনো বিরোধী নেই। শুভেন্দু অধিকারী সস্তা স্টান্টবাজি, গেমবাজি করতে গিয়ে নিজের ক্রেডিবিলিটি যে জায়গায় নামিয়েছেন, শুভেন্দুকে রাজ্যের মানুষ বিশ্বাস করছে না, গ্রহণযোগ্যতা হারাচ্ছে। দিলীপ ঘোষকে বানপ্রস্থে পাঠিয়ে দিয়েছে। আর সুকান্ত মজুমদারের সেই ওয়েটই নেই যাকে বিরোধী নেতা হিসেবে সুকান্ত মজুমদারকে মানাবে। CPM শূন্য হয়ে গিয়েছে। এ রাজ্যে বিরোধীরা কার্যত ওই গোয়াল থেকে গরু ছাড়া পেয়ে গেলে যেরকম ছুটে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে, সেই রকম অবস্থায় পরিণত হয়েছে। তাই তাদের পক্ষে কনস্ট্রাকটিভ বিরোধিতা করা সম্ভব নয়। বরং অশোক লাহিড়ির মতো মানুষ, বিদ্যুৎ মানুষ, পণ্ডিত মানুষ, তাদেরকে যদি বিধানসভায় বিরোধী মুখ করতো বিজেপি, তাতে বিজেপির জন্য আখেরে ভালো হতো। শুভেন্দু যত মুখ খুলছে বিজেপির ভোট তত কমছে। তো এখানে বিজেপির কোনো লাভ দূরের কথা, পরের বার শুভেন্দু নন্দীগ্রাম জিততে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। একদিকে সরকার গড়ছে, একদিকে সরকার ভাঙছে। আমরা দেখলাম দিল্লিতে ইতিমধ্যে সরকার গড়ার চলছে বিজেপির, এবং অন্যদিকে মণিপুরের দিকে যদি নজর রাখি, সেখানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। মণিপুরে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন না, করতে বাধ্য হয়েছেন। নির্লজ্জ দোকান কাটা বীরেন শাহ 2 বছর ধরে মণিপুর জ্বলছে। প্রথমে নাগা কুকিদের উপর অত্যাচার করলেন, তারপর নিজের স্বজাতিদের, মেইতেইদের সমর্থনও হারালেন। তো খুব স্বাভাবিকভাবেই যখন মণিপুর জ্বলছে এই অবস্থায়, এতদিন অমিত শাহকে ধরে বাঁচতে চেয়েছিলেন, এবার অমিত শাহ বুঝতে পেরেছে যে এর সাথে থাকলে নাগা কুকি ভোট তো গেছেই, এবার মেইতেইদের ভোটও চলে যাবে। তাই জন্য আমার কাছে যতটুকু খবর যে অমিত শাহ এবার ইনস্ট্রাকশন দিয়েছেন, বাবু এবার মানে কেটে পড়ো, অনেক নাক কাটিয়েছো, মুখ ডুবিয়েছো, মুখ পুড়িয়েছো। মণিপুর নরেন্দ্র মোদী, অমিত শাহদের আমলে মণিপুর কার্যত একটা আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে ভারতবর্ষের মানুষ যেতে পায় না। আমি নিজে 2 বার মণিপুরে গিয়েছি, ইম্ফলে ঘুরতে গিয়েছি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনএর পতাকা উত্তোলন করেছিলেন। মৈরাঙে আমি গিয়েছি, মৈরাঙে ওয়ার মিউজিয়াম, আইএনএর মিউজিয়াম রয়েছে। সেখানে গেলে যে কোনো ভারতবর্ষের মানুষের গর্ব অনুভব হবে। আজকে মানুষ যেতে পারেন না। আজকে মণিপুরের যে লেক, ঐতিহ্যবাহী লেক, যেটা দেখবার জন্য, যার সৌন্দর্য দেখবার জন্য সারা ভারতবর্ষের মানুষ যেতেন, সেখানে মানুষ যেতে পারছেন না। কারণ বিজেপি ব্যর্থ হচ্ছে সেটা রক্ষা করতে। ডাবল ইঞ্জিন সরকারের বিকাশের নমুনা মণিপুর দেখছে এখন। যে রাজ্যে মায়েরা ধর্ষিত হওয়ার পরে, গণধর্ষিতা হওয়ার পরে রাস্তা দিয়ে নগ্ন করে প্যারেড করানো হয় এবং সেটাকে চেপে রাখে মহিলা কমিশন,
তারপর হোয়াটসঅ্যাপে ভিডিও ভাইরাল হওয়ার পরে মহিলা কমিশনকে নড়েচড়ে বসতে হয়, এবং সেখানে এখনও অবধি দেশের প্রধানমন্ত্রী যেতে পারেন না, মুরদ দেখাতে পারেন না, সেটাকে আপনি কী বলবেন এর থেকে বাড়তি? তাই খুব স্বাভাবিকভাবেই মণিপুর বিজেপিকে ল্যাজে গোবরে করে রেখে দিয়েছে। মণিপুরে যে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, মণিপুর আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা এখন গণতান্ত্রিক কাঠামোয় মানুষ সন্দেহ প্রকাশ করা শুরু করেছেন। সেই সময় দাঁড়িয়ে বিজেপি কার্যত কানমোলা খেয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিতে। বিজেপির এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হয় বলে আমার মনে হয় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।